আজকে আমরা 4 নম্বর সামসটা করব। একবার পড়ে দেখি কি আছে। তাহলে একবার পড়ে দেখি কি আছে। A and B were partners sharing profits and losses in the ratio of 2:1. A আর B দুজনে মিলে বিজনেস করছে, সেই বিজনেসের প্রফিট শেয়ারিং রেশিও কত? 2:1. Their balance sheet as on 1st June 2018 was as follows. তাদের ব্যালেন্স শিটটা 1st June 2018 এ দেওয়া আছে। ব্যালেন্স শিট অ্যাজ অন 1st June 2018। তো 1st June 2018 যে ব্যালেন্স শিটটা আছে, সেই ব্যালেন্স শিটটা কী দেওয়া আছে দেখে নিই। ক্যাপিটাল এর দেওয়া আছে, বি এর দেওয়া আছে, রিজার্ভ ফান্ড দেওয়া আছে, সানডে ক্রেডিটার্স দেওয়া আছে, বিলস পেবল দেওয়া আছে। আর এই দিকে অ্যাসেট সাইডে গুডউইল, সানড্রি অ্যাসেটস, ক্যাশ অ্যাট ব্যাংক। আমরা যতগুলো অঙ্ক করেছি সেই অঙ্কগুলোর মধ্যে আমরা একটা জিনিস কখনোই পাইনি, যেটা এই অঙ্কের মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে গুডউইল অ্যাসেট সাইডে 12,000 টাকা। এটা নর্মালি আমরা কোনো কিন্তু অঙ্কের মধ্যে পাইনি। তাহলে এইটা কি? আজকে সানড্রি অ্যাসেটস আর ক্যাশ অ্যাট ব্যাংক, এটা নিয়ে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে গুডউইলটা রয়েছে না ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, তাহলে এটা কি মাথায় রাখবি। হ্যাঁ, এইটাই আমাদের ডিসকাশনসটা আজকের মেন। গুডউইল হচ্ছে কি দু ধরনের হয়, একটা হয় সেলফ জেনারেটেড গুডউইল, আরেকটা হয় পারচেস গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইলটা কি? যে একজন বিজনেসম্যান নিজের পরিশ্রমে যে গুডউইলটা তৈরি করছে নিজের থেকে, সেটাকে বলা হয় সেলফ জেনারেটেড গুডউইল। পারচেস গুডউইল হচ্ছে একজন বিজনেসম্যান আরেকজনের বা আরেকটা বিজনেসের যে সুনামটা রয়েছে সেটাকে নিয়ে এসে নিজের বিজনেসটা স্টার্ট করছে। তাহলে এই যে গুডউইলটা, সেটাকে বলা হবে পারচেস গুডউইল। আজকে আইসিআই বলছে যে পারচেস গুডউইলটাকে তুমি নর্মাল অ্যাসেটের মতন ট্রিট করতে পারো, যেরকমভাবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনা হয় বা যেরকমভাবে ফার্নিচার ফিক্সচার কেনা হয়, তুমি সেরকমভাবেই এই যে গুডউইলটাকে তুমি কিনছো সেই গুডউইলটা ট্রিটমেন্ট করতে পারো। অর্থাৎ ফার্নিচার ফিক্সচার কিনে আমরা কী করি, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে শো করতে পারি। ঠিক সেরকমভাবেই আমরা যেই গুডউইলটাকে পারচেস করছি সেই গুডউইলটাকেও কিনে আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে শো করতে পারি। অর্থাৎ এটা আমরা নর্মাল অ্যাসেটের মতন ট্রিট করতে পারি। কিন্তু যদি তোমার গুডউইলটা সেলফ জেনারেটেড গুডউইল হয়, তাহলে সেই গুডউইলটাকে কখনোই তুমি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে নর্মাল অ্যাসেটের মতন শো করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। তাই তোমার মধ্যে, তুমি যদি একজন ওনার হও বা তুমি যদি একজন অ্যাকাউন্টেন্ট হও, তাহলে তুমি ইনফ্লুয়েন্সড হতে পারবে যে তোমার বিজনেসের গুডউইলটার ভ্যালুটা আরও বেশি আরও বেশি আরও বেশিভাবে দেখানোর, যাতে নাকি যারা ইনভেস্টার্স বা যারা স্টেক হোল্ডার্স আছে তারা যাতে অ্যাট্রাক্টেড হয়ে তোমার বিজনেসে যাতে ইনভেস্টটা করে দেয়, এবং পরবর্তীকালে যে ইনভেস্ট করলো সে এটা খুঁজে পেতে পারে যে বিজনেসটা যেখানে আমি ইনভেস্ট করলাম যেমন পরিস্থিতি ভেবে, আদৌ সেই বিজনেসের পরিস্থিতি সেরকমই নয়। কথাটা বুঝতে পারলি? এই যে আজকে সেলফ জেনারেটেড গুডউইলের মাধ্যমে যে বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেটা আদৌ বিজনেসের অ্যাকচুয়াল ফিনান্সিয়াল কন্ডিশনস নয়, সেটাকেই বলা হয় কি উইন্ডো ড্রেসিং। কথাটা বুঝতে পারলি? এই টার্মটার মানে হচ্ছে যেটা যেরকম পরিস্থিতি না সেটাকে সেরকমভাবে দেখানো, যাতে নাকি অ্যাকাউন্টস ম্যানিপুলেট করা যায়, এবং ম্যানিপুলেট করে যারা ইনভেস্ট করতে চায় ইনভেস্টার্সদেরকে অ্যাট্রাক্ট করা যায়, তাদের থেকে টাকা নিয়ে নেওয়া হলো। তারপর অ্যাকচুয়াল বিজনেসের পারফরমেন্স দেখে সে বুঝতে পারলো যে আমি যেরকম পরিস্থিতি ভেবেছিলাম আদৌ সেই বিজনেসের পরিস্থিতি সেরকম না, তাতে যা দুর্ঘটনা ঘটার সেটা কিন্তু ঘটে যায় ইনভেস্টার্সদের সাথে। আর ইনভেস্টার্সটা যদি একবার ঠকে যায় তাহলে সে তো আর কোনো জায়গাতে ইনভেস্ট করে না, তার সাথে সাথে তার যারা বন্ধুরা রয়েছে বা তার যারা চেনা পরিচিত রয়েছে তাদেরকেও ডিমোটিভেটেড করতে থাকে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করিস না রে, আমার সাথে এরকম একখানা স্ক্যাম হয়ে গেছে। আর যখনই ইনভেস্টমেন্ট হয় না একটা কোম্পানিতে, তার মানে ইনভেস্টমেন্টটা না হওয়ার জন্য সেই কোম্পানি ক্যাপিটাল বেশি পায় না, তার মানে সেই বিজনেসটা আস্তে আস্তে বড় হতে পারে না। ঠিক আছে, যেহেতু বিজনেস বড় হতে পারে না, ব্রাঞ্চ খুলতে পারে না, তার পরিণামে কী হয়, কর্মসংস্থান তৈরি হয় না দেশে। আর যদি দেশে কর্মসংস্থান তৈরি না হয় তাহলে বেকারত্বের পরিমাণ বাড়তে থাকে,
আর যখন বেকারত্বের পরিমাণ বাড়তে থাকে তখন কিন্তু কখনোই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি আসতে পারে না। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণে আমাদের দেশের গভর্নমেন্টের এই জিনিসটা রিয়ালাইজ হয়েছে যে আজকে একটা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনস যাতে কখনোই উইন্ডো ড্রেসিং না হয়, তাই গভর্নমেন্ট বলেছে আইসিএআইকে তুমি এটার একটা ব্যবস্থা করো, অর্থাৎ অ্যাকাউন্টিং করার একটা নিয়ম বার করো যে অ্যাকাউন্টিংটা করতে গেলে এটার এরকমভাবে করতে হবে। তখনই আইসিআই করলো কি, যে সেলফ জেনারেটেড যে সমস্ত গুডউইলগুলো রয়েছে সেগুলোকে বলে দিয়েছে যে হ্যাঁ, তোমরা যখন বিজনেস বিক্রি করছো বা যখন নাকি রিকনস্টিটিউশনস হচ্ছে তখন তোমাদের বিজনেসের গুডউইলটাকে কম্পিউট করতে পারো, কম্পিউট করে যা অ্যাডজাস্টমেন্টস করো সেটা করতে পারো, কিন্তু কখনোই সেই গুডউইল সেলফ জেনারেটেড গুডউইলটাকে তুমি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে নর্মাল অ্যাসেটের মতন অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সার্স এগুলোর মতন কিন্তু কখনোই পার্মানেন্টলি শো করে রাখতে পারবে না। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এইবার এই যে গুডউইলটা আছে তোদের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে, দাদা এই গুডউইলটা তাহলে পারচেজ গুডউইল নাকি সেলফ জেনারেটেড গুডউইল, বুঝবো কিভাবে? আজকে যখন আমরা এই ধরনের পার্টনারশিপের বিজনেসগুলো করছি সেই ক্ষেত্রে গুডউইল যেটা অ্যাসেট সাইডে দেওয়া থাকে সেগুলি যে সেলফ জেনারেটেড গুডউইলই হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমি বোঝাচ্ছি খুব ভালো করে বুঝবি, কারণ এই গুডউইলের ট্রিটমেন্টটা যদি আমরা বুঝে নিতে পারি না তাহলে এই অঙ্কের সাথে সাথে অনেক অঙ্ক আমাদের কাছে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুডউইলের ট্রিটমেন্টটা অর্থাৎ এই সিচুয়েশনটাকে খুব ভালো করে আমাদের বুঝতে হবে। এইবার এই যে অ্যাসেট সাইডে যে গুডউইলটা থাকে না, প্রথমে আমাদের এটা জানতে হবে এই গুডউইলের সাথে লাইবিলিটি সাইডে কোন আইটেমের রিলেশন রয়েছে। কারণ আমরা জানি যে আমাদের যদি অ্যাকাউন্টিং সঠিক হয় তাহলে প্রতিবার ব্যালেন্স শিট ম্যাচ করতে বাধ্য। তাহলে অ্যাসেট সাইডে যদি গুডউইলের যাই হোক একটা অ্যামাউন্ট যদি বসানো হয় তাহলে অটোমেটিক্যালি এই 12,000-এর একখানা ইম্প্যাক্ট লাইবিলিটি সাইডেও আসবে, তবে সে না এই ব্যালেন্স শিটটা ম্যাচ করবে। তাহলে এই 12,000 টাকা যেটা গুডউইলের ভ্যালু সেটা লাইবিলিটি সাইডের কোন অ্যাকাউন্টের সাথে রিলেটেড সেটা আমাদের জানতে হবে। জানলে তবে গিয়ে আমরা এটা বুঝতে পারবো যে এখান থেকে যদি গুডউইল বাড়ে তাহলে এইখান থেকে এই অ্যাকাউন্টটা সেম অ্যামাউন্ট দিয়ে বাড়বে, তবেই গিয়ে ব্যালেন্স শিটে দুটো সাইড ম্যাচ করবে। তাহলে সেই অ্যাকাউন্টটা কি বলতে পারবে? সেই অ্যাকাউন্টটা কি? ক্যাপিটাল। একদম ঠিক বলেছে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার কথাটা হচ্ছে কেন, আমাদের লজিকটা জানার দরকার আছে। দেখ, আজকে যদি বিজনেসে গুডউইল থাকে তাহলে বিজনেসের সেল বেশি, যদি বিজনেসের সেল বেশি হয় তাহলে প্রফিট বেশি। প্রফিটটা কাদের পাওয়ার অধিকার থাকে? ওনার্সদের। ওনার্সদেরকে রিপ্রেজেন্ট করে কোনটা? কোন অ্যাকাউন্টটা? ক্যাপিটাল অ্যাকাউন্টটা, যেটা ক্লাস 11-এ পড়েছিলাম। ক্যাপিটাল রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কাকে রিপ্রেজেন্ট করে? ওনার্সদেরকে। তার মানে বিজনেসের পয়েন্ট অফ ভিউতে যদি আমরা দেখি তাহলে পার্টনার্স বা ওনার্সদের রিপ্রেজেন্ট করে কোন অ্যাকাউন্টটা? ক্যাপিটাল অ্যাকাউন্টটা। তার মানে আলটিমেটলি গুডউইলের জন্য বেনিফিট কে পাচ্ছে? ওনার্সটা। তার মানে আমরা বলতে পারি গুডউইলের সাথে কার রিলেশনস রয়েছে লাইবিলিটি সাইডের কোন অ্যাকাউন্টে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। তার মানে যদি কখনো গুডউইল বাড়ে তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটাল বাড়বে, যদি কখনো গুডউইল কমানোর দরকার পড়ে তখন অটোমেটিক্যালি ক্যাপিটালটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এবার গুডউইলটাকে যে বাড়ানোর কথা বলছি এটাকে বলা হয় রেইজ, বাড়ানো। এই বাড়াতে গেলে কি জার্নাল হবে সেইটা আমাদের বলবে অতনু। অতনু বল। গুডউইল বাড়াতে হবে, অর্থাৎ এখানে গুডউইল আনতে হবে। তাহলে এই যে গুডউইলটা আসবে তাহলে সেটার জন্য কি জার্নাল আমরা পাস করব সেটা ঠান্ডা মাথায় ভেবে বল। অতনু বলল গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক। এবার তুই আমাকে একটু লজিক বল কেন বললি। স্নেহা ঠিক বলেছে, আজকে লাইবিলিটির সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তাই বাড়াতে গেলে আরও ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। আর অ্যাসেটের হয় সবসময় ডেবিট ব্যালেন্স।
তাই বাড়াতে গেলে আরও ডেবিট, কমাতে গেলে ক্রেডিট। তাই যেহেতু বিজনেসে নতুন একটা অ্যাসেট বাড়ছে, তার মানে টোটাল অ্যাসেট বাড়ছে, তাই এক গুডউইল অ্যাকাউন্টটাকে কী করলাম, ডেবিট করলাম। আর এইখানে গুডউইলের সাথে কার সম্পর্ক, ক্যাপিটালের সম্পর্ক, আর ক্যাপিটাল হচ্ছে একটা লাইবিলিটি আইটেম। তাই যখন ক্যাপিটালটা বাড়বে গুডউইলের সেম অ্যামাউন্ট দিয়ে, তার মানে লাইবিলিটি আলটিমেটলি বাড়ছে, আর লাইবিলিটি যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তার মানে অতনু যেই জার্নালটা বলেছে এবং স্নেহা যেই লজিকটা বলেছে, দুটোই পারফেক্ট। কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে রেজের এন্ট্রি, ঠিক আছে। এইবার যদি আমরা কাটতে হয়, মানে যদি এখান থেকে গুডউইলটাকে সরাতে হয়, কেন সরাতে হবে, সেলফ জেনারেটেড গুডউইল, তাহলে সেটাকে সরাতে হবে। তার মানে এইবার আমাকে যে এন্ট্রিটা করতে হবে সেটা রাইট অফের এন্ট্রি করতে হবে, রাইট অফের এন্ট্রি করতে হবে। তাহলে এই যে রাইট অফের এন্ট্রি, সেই রাইট অফের জার্নালটা কী হবে বল। স্নেহা যেটা বললো সেটা হচ্ছে, যদি রাইট অফ করতে হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল, একদম ঠিক। কারণ আমরা জানি যে লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়, আর গুডউইল দ্যাট ইজ অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়, হয়ে গেল, একদম পারফেক্ট। কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তার মানে আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম যে আজকে গুডউইল বাড়াতে গেলে কি করতে হয়, আর গুডউইল কমাতে গেলে কি জার্নালটা পাস করতে হয়, আর কেনই বা করতে হয়। যে গুডউইলটাকে বাড়াতে গেলে বা কমাতে গেলে আমরা কেন ক্যাপিটাল অ্যাকাউন্টে হেল্প নিই, এই কনসেপ্টটা আমাদের পুরো রকমভাবে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার একটা সিচুয়েশন দিই। কি সিচুয়েশন? ভ্যালু অফ গুডউইল, এটা অ্যাট প্রেজেন্ট, এখনের যখন গুডউইলটা রিভ্যালু করা হয়েছে, যেহেতু কোনো একটা রিকনস্টিটিউশনস হচ্ছে, তো সেই নতুন ভ্যালুয়েশনে গুডউইলের ভ্যালু বেরিয়ে এলো 21,000। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই সিচুয়েশনে এই যে 21,000 যে গুডউইলের ভ্যালুটা বেরিয়ে এলো, এটার আমি কি ট্রিটমেন্ট করব? আমি কি টোটাল 21,000 দিয়ে গুডউইলটাকে রেজ করব, মানে বাড়িয়ে দেব, নাকি অলরেডি যেটা বাড়ানো ছিল তার ব্যালেন্স অ্যামাউন্টটা দিয়ে ফার্দার বাড়াতে হবে? কোনটা? চল আরেকবারই বলি। গুডউইলের অলরেডি অ্যাকাউন্টিং করা ছিল 12,000 টাকা, ঠিক আছে। তারপরে কোনো একটা দিয়ে রিকনস্টিটিউশনস হলো, রিকনস্টিটিউশনস হওয়ার ফলে বিজনেসের যত অ্যাসেট আর লাইবিলিটিস আছে সব রিভ্যালু করা হচ্ছে। তো সেরকমভাবে বিজনেসের যে গুডউইলটা ছিল সেটা রিভ্যালু করা হলো এবং সেটার ভ্যালু দেখা গেল যে এটা হচ্ছে 21,000। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে গুডউইলের ভ্যালু, এই টোটাল 21,000 দিয়েই কি গুডউইলটাকে রেজ করতে হবে, নাকি এই 21,000-এর মধ্যে থেকে যেটা অলরেডি রেজড সেটাকে মাইনাস করে ব্যালেন্সটা দিয়ে রেজ করতে হবে? খুব সুন্দর, একদম ঠিক কথা। দেখ, আজকের ডেটে গুডউইলের ভ্যালু কত, 21,000। তো 21,000-এর মধ্যে অলরেডি 12,000 দিয়ে তো গুডউইলটা রেজড কন্ডিশনসেই রয়েছে। তার মানে এই 12,000 টাকা তো পার্টনার্স ক্যাপিটালের মধ্যে ঢুকেই রয়েছে। কোন পার্টনার্স? যদি আমি এটা ধরে নিই অ্যাডমিশনের সাম, তার মানে ওল্ড পার্টনার্সদের মধ্যে তো ঢুকেই রয়েছে ওদের ক্যাপিটালের মধ্যে, তাই না? তাহলে বাদ বাকি 9,000 দিয়ে আমাদেরকে কি করতে হবে, রেজ করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে জার্নালটা দিয়ে দিই, তাহলে এখানেই বসিয়ে দিই এ বি, এটা রেশিওটা আমি ধরে নিই 2:1। তাহলে এখানে আসবে 9,000 আর এখানে আসবে 6,000 আর 3,000। ঠিক আছে, রেজ হয়ে গেল। এবার আমি যদি একটা প্রশ্ন করি তোদের, এই জার্নালটা পাস করার পর তোরা এখন গুডউইল অ্যাকাউন্টে কত দেখতে পারছিস? আবার আর আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবি। আজকে এই জার্নালটা পাস করার পর, অর্থাৎ এই যে গুডউইল রেজ করলাম 9,000 দিয়ে, জার্নালটা পাস করার পর তোরা গুডউইলের যে অ্যাকাউন্টটা রয়েছে, এটা তো গুডউইল অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট তো এটা, এই গুডউইল লেজার অ্যাকাউন্টে তোরা কত অ্যামাউন্ট দেখতে পাচ্ছিস? 21,000। আজকে গুডউইলের কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স হয়। আরও ফার্দার কত দিয়ে ডেবিট করলি? 9,000 দিয়ে। তাহলে
12 ছিল, আরও 9 অ্যাড হলো, তাহলে দুটো মিলে এখন গুডউইল অ্যাকাউন্টে কত শো করছে? অ্যামাউন্ট 21,000। বুঝতে পেরেছিস? কারণ এইটাকেই তো আলটিমেটলি আনতে হবে, যেহেতু নাকি রিভ্যালুড ফিগার কত বেরিয়েছে 21,000। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার আমরা এই 21,000কে কি রাখতে পারবো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে? সেলফ জেনারেট গুডউইল রাখতে পারবো না। তাহলে এবার আমায় কি করতে হবে? রাইট অফ করতে হবে। এবার যখন আমি রাইট অফ করব, কত অ্যামাউন্ট দিয়ে করব? 12,000 দিয়ে, নাকি যেটা দিয়ে রেজ করলাম, নাকি 21,000 দিয়ে? একদম ঠিক 21,000 দিয়ে রাইট অফ করতে হবে। কিন্তু এবার একটা ব্যাপার আছে যে আমরা যখন 21,000 টাকা মানে টোটাল ভ্যালু অফ গুডউইলটাই যখন আমি রাইট অফ করতে যাব, তখন যদি অ্যাডমিশনের সিচুয়েশন আমরা ধরেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা শুধু এবিকেই আমরা ধরবো? না, এবার অল পার্টনার্সগুলোকে কনসিডার করতে হবে। অর্থাৎ এটা আমি একটু এখানে করে দিই, এটার পরিবর্তে, কারণ এখানে লেখার জায়গা নেই। এখানে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। আর এইখানে আমি নিউ পিএসআর ধরে নিচ্ছি 3:2:1। ঠিক আছে? তাহলে এখানে এসে পড়বে টোটাল 21,000, আর এখানে আসবে তো 21,000টা আমরা এরকমভাবে 3:2তে পার্টনার্সদের মধ্যে ভাগ করে দিলাম। এটা কি হলো? এটা রাইট অফের এন্ট্রি। কেন রাইট অফের এন্ট্রি? এটা পরিষ্কার বুঝতেই পারছিস, কারণ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করে অ্যাসেটটাকে ক্রেডিট করেছি, এটা রাইট অফের এন্ট্রি। কোনো রকম অসুবিধা আছে? এইবার কারোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা এখানে 3টে পার্টনারই কেন এলো? 2টো পার্টনার নিতে পারতে। তাহলে আমার তোদের ঘুরিয়ে একটা প্রশ্ন আসবে যে তাহলে এই জার্নালগুলোর তো মানেই কিছু আর হলো না। মানেটাই তো কিছু হলো না। প্রথমে 12,000 টাকা যখন রেস করছিস তাও এ আর বি এর মধ্যে, ফার্দার যখন 9,000 টাকা রেস করলি তাও এ আর বি এর মধ্যে, তার মানে আজকে টোটাল 21,000 এ আর বি এর মধ্যেই বাড়লো। রাইট অফের সময়ও যদি এ আর বি এর মধ্যেই রাইট অফ করলে তাতে নেট ইম্প্যাক্টই কিছু পড়লো না, বাড়ালি কমিয়ে দিলি, তো বেকার গাদার খাটুনি হলো, কাজ কিছু লাভ হলো না, তাই না? তো তার মানে এইখানে রাইট অফের সময় সিটাকে নিয়েও আমাদেরকে রাইট অফ করতে হবে। বুঝতে পারলি? এটার আরও ভালো মতো লজিক আর একটু কিছুক্ষণ বাদে বুঝতে পারবি। তার মানে আমরা এই সিচুয়েশনসটা বুঝতে পারলাম যে যখন নাকি গুডউইল অলরেডি রেজ কন্ডিশনসে থাকে, তখন যদি ফার্দার আরও কিছু গুডউইলের ভ্যালু দিয়ে দেয়, তখন সেই জিনিসটাকে আমরা কীরকমভাবে ডিল করব। এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, ব্যাপারটা হচ্ছে এইখানে এর ক্যাপিটালটাকে বাড়িয়েছি কত দিয়ে? 6,000 দিয়ে। এর ক্যাপিটালটাকে কমিয়েছি কত দিয়ে? 10,500 দিয়ে, তাই তো? বি এর ক্যাপিটালটাকে বাড়িয়েছি কত দিয়ে? 3,000 দিয়ে। তার মানে আপাতত আমি দেখছি 9,000টায় জন্যে এর ক্যাপিটাল বেড়েছে 6 দিয়ে, আর বি এর ক্যাপিটাল বেড়েছে 3 দিয়ে। আর এইখানে যখন রাইট অফ হয়েছে তখন টোটাল 21,000 দিয়ে রাইট অফ হয়েছে, এবং সেটার জন্য এর ক্যাপিটাল কমেছে 10,500, বি এর ক্যাপিটাল কমেছে 7,000 দিয়ে। ঠিক আছে? কিন্তু আমরা এখানে রাইট অফ করছি 21,000, আর এখানে রেস করেছি 9,000, তার মানে আরও যে এক্সট্রা 12,000 ছিল সেটা তো আগেই রেজড কন্ডিশনসে ছিল। তাহলে এই 12,000-এর মধ্যে এর পার্ট কতটা ছিল সেটা বার করে নিই। তাহলে এর পার্ট ছিল 12,000টাকে আমরা ভাগ করে নিই 2:1-এ। হ্যাঁ, অবভিয়াসলি 2:1-ই তো ভাগটা হয়েছিল। তাহলে সেই জায়গাটায় আসছে 8,000, আর একটা হচ্ছে 4,000। তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে এই যে 21,000-এর গুডউইল, ভালো মতো দেখ, 21,000-এর যে গুডউইল, এই গুডউইলের জন্য টোটাল যে পার্টনাররা ছিল এ আর বি, এর ক্যাপিটাল অ্যাকাউন্ট বেড়েছে কত কত দিয়ে? 8,000, আর একটা হচ্ছে 6,000, আর বি এর হচ্ছে 4,000 আর 3,000। তার মানে এর হচ্ছে 14,000, আর এর হচ্ছে গিয়ে 7,000। বুঝতে পারলি? এই 8, 4 এগুলো পেলাম কোথা থেকে? এই তো 12,000-এর মধ্যে এ এত ভাগ পেয়েছে, বি এত ভাগ পেয়েছিল।
তারপর আরও ফার্দার এ পেয়েছে 6, এ পেয়েছে 3, তার মানে এ টোটাল 21,000-এর মধ্যে কত পেয়েছে? 6 আর 8-এ 14, আর বি পেয়েছে 4 আর 3-এ 7। ঠিক আছে, সেটাই এখানে আমি লিখেছি যে এই যে 21,000-এর যে গুডউইল, এটা যখন আমরা রেস করতে যাচ্ছি, যখন আমি রেস করেছি দুটো আলাদা আলাদাভাবে, একবার 12 একবার 9, তো আলটিমেটলি এ পেয়েছে টোটাল 14,000 আর বি পেয়েছে টোটাল 7,000। ঠিক আছে, এবার আমরা কি করব? রাইট অফ করব। এবার এই রাইট অফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস হয়েছে, এর ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কমেছে 10,500। ঠিক আছে, আর বি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কমেছে 7,000। তাই তো, বুঝতে পারলি? তাহলে আমি এইখান থেকে একটা নেট ফিগার তো বার করতে পারি যে এই গুডউইলের জন্য আলটিমেটলি এ বা বিকে নেটে কতটা পাওয়া গেল বা নেটে সে আলটিমেটলি কতটা দিল, সেটা তো বার করতে পারি। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি আমি বার করতে যাই নেটে, তাহলে ব্যাপারটা এরকমই আসবে যে নেটে কতটা পেল গুডউইলের জন্য। এ পেয়েছিল 14,000, তার মধ্যে থেকে 10,500 মানে ক্যাপিটালে ঢুকেছে গুডউইলের জন্য 14,000, আর গুডউইলের জন্য বেরিয়েছে 10,500। তাহলে এইখানে যদি আমরা মাইনাস করে দেখবি এখানে বেরিয়ে আসবে 3,500। ঠিক আছে, আর বি এর ক্ষেত্রে গুডউইলের জন্য পেয়েছিল 7,000, অর্থাৎ ক্যাপিটালে ঢুকেছিল 7,000, আর তোর গুডউইলের জন্য ক্যাপিটাল থেকে বেরিয়েছে কত? 7,000। তার মানে ও কিন্তু গুডউইলের কোনো রকম কিছু পায়নি, দেয়নি। এখানে স্যাক্রিফাইসের ব্যাপারটা এখন আমি বলবো না, এটা পরে বলবো। ঠিক আছে, আর সি এর ক্ষেত্রে আমি দেখেছি যে ও শুধুমাত্র গুডউইলের জন্য দিয়েছে 3.5, অর্থাৎ এইটা ওর শুধু আউটফ্লোই। কথাটা বুঝতে পারলি? তাহলে একটা মজার জিনিস দেখ, এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে 3,500 টাকা, 3,500 টাকা সি যে নিউ পার্টনার সে দিল, আর সেই 3,500 টাকাটা এ যে ওল্ড পার্টনার সে পেল। কথাটা বুঝতে পারলি? তার মানে এই যে সিচুয়েশন, এটাকে আমি একটা জার্নালের মতন লিখতেই পারি। সেই জার্নালটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 3.5। ঠিক আছে, যখন সি আনএবল টু ব্রিং ক্যাশ ফর প্রিমিয়াম ফর গুডউইল, অর্থাৎ যখন নাকি নিউ পার্টনার গুডউইল প্রিমিয়াম ফর গুডউইলের জন্য টাকা আনতে পারছে না, তখন যারা পুরনো পার্টনার যে স্যাক্রিফাইস করছে সে কি করবে? সে তার ক্যাপিটাল, যে নিউ পার্টনার তার ক্যাপিটাল থেকে টাকাটা কেটে নিজের ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে নেবে। তো তখন এই জার্নালটা হবে। বুঝতে পেরেছিস? তো আজকে এই জার্নালটা তো এখান থেকেই আসছে। ঠিক আছে, আর এই সিচুয়েশনটা আসছে কোথা থেকে? এই সিচুয়েশনটা আসছে এই রেজ আর এই রাইট অফ সিচুয়েশন থেকে। কথাটা বুঝতে পারলি? তার মানে যখন তুই রেজ রাইট অফ করে দিলি না, অটোমেটিক্যালি এইগুলো সব পড়ে গেল, সেগুলোকে নিয়ে তোকে আলাদাভাবে আর কোনো রকম ভাবতেই হবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এই জায়গাটাকে একটুখানি ইন্টারপ্রিট করি, অ্যানালাইসিস করি। আজকে সি 3,500 টাকা নিয়ে এলো, গুডউইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওর অ্যাকাউন্ট থেকে 3,500 টাকা বেরোলো, আর সেই টাকাটা ঢুকে গেল এ ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে এটা কোন সিচুয়েশনে হতে পারে? সিচুয়েশন এরকমই হতে পারে যে আজকে সি যখন আসছে, সি কিছু একটা পাচ্ছে শুধু এর কাছ থেকে, তার জন্যই সি একে সেই জিনিসটা কম্পেনসেট করার জন্য এই টাকাটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা অ্যাডমিশনের অঙ্কে কি পেয়েছিলাম? স্যাক্রিফাইস, ওনারশিপ। আজকে এ সি কে শেয়ার অফ ওনারশিপ স্যাক্রিফাইস করছে, আর সেই স্যাক্রিফাইসের জন্য সি কি করছে?
এই টাকাটা দিচ্ছে, আর এই যে টাকাটা সেটাকে কি টাকা বলা হয়? প্রিমিয়াম ফর গুডউইল। বুঝতে পারলি? তার মানে আমরা রেজ রাইট অফের মাধ্যমে এই যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এবার আমাদেরকে না একটা মেন জিনিস করতে হবে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল। ট্রিটমেন্ট অফ গুডউইল এটা একটুখানি দেখতে হবে। এই ট্রিটমেন্ট অফ গুডউইল আমরা দুভাবে করতে পারি। একটা আমরা রেজ রাইট অফের মাধ্যমে, রেজ রাইট অফের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বা সিঙ্গেল জার্নাল। বুঝতে পারলি? এই যে রেজ রাইট অফের মাধ্যমে যে আমরা গুডউইলের যে ট্রিটমেন্ট করতে পারি সেটা এই জাস্ট আমরা ডিসকাস করলাম, অলরেডি ডিসকাসড। এইটাই হচ্ছে রেজ রাইট অফের মাধ্যমে গুডউইলটাকে অ্যাডজাস্ট করা পার্টনারসদের মধ্যে। বুঝতে পেরেছিস? আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টসটা কি? এইটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টস। এইটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টস, অর্থাৎ কোন পার্টনার স্যাক্রিফাইস করছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে দাও, আর যেই পার্টনার নতুন নিউ পার্টনার সেই টাকাটা নিয়ে আসবে সেটাকে ডেবিট করে দাও। যদি টাকা না আনতে পারে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ডেবিট করে দাও। এর জন্যই বলা হচ্ছে এটা একটা সিঙ্গেল জার্নাল। যেমন একটা জিনিস দেখ, আমরা যখন রেজ রাইট অফ করেছি তখন কিন্তু আমরা দুটো জার্নাল পাস করেছি, আর এখানে বলছে কি সিঙ্গেল জার্নাল, অর্থাৎ একটা জার্নাল পাস করে পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারতো। তোকে বলছে এই জার্নালটা পাস করতে, যেটা অটোমেটিক্যালি আমাদের ওই রেজ রাইট অফের মাধ্যমে কিন্তু পড়ে যায়। বুঝতে পেরেছিস? আমাদের অঙ্কের মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা থাকবে যে কোনভাবে আমাদেরকে করতে হবে। যদি সিঙ্গেল জার্নালের মাধ্যমে করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই প্রসেসটাই ফলো করতে হবে, আর যদি রেজ রাইট অফ বলে তাহলে রেজ রাইট অফ, আর যদি কিছু না বলে তাহলে আমরা সহজ পদ্ধতিটাতেই যাবো, সেটা হচ্ছে রেজ রাইট অফ। তাহলে এইটা কিভাবে করব সেটা আগে আমরা বার করি। দেখ এইখানে আমরা কি করব, আগে লিখব কি ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম, সেটা লিখব। সেটার ভ্যালু কত? 21,000। ঠিক আছে, এইবার যে নতুন পার্টনার, শেয়ার অফ নিউ পার্টনার, যে নতুন পার্টনার আসছে তার শেয়ার কত? তাহলে 21,000-এর মধ্যে তার কত? 1/6, কারণ 3:1, তার মানে শেয়ার অফ ওনারশিপ তার কত? 1/6। আর তাকে এই যে 3,500 টাকা এইটা তাকে কি আনা উচিত? প্রিমিয়াম ফর গুডউইল আনা উচিত। ঠিক আছে, কারণ গুডউইলের মধ্যে 1/6 সে পাচ্ছে, তার মানে 3,500। এবার এতদিনও কোনো পরিশ্রম করলো না, এমনি এমনি পাবে না, তার মানে এই টাকাটা তাকে নিয়ে আসতে হবে, কম্পেনসেট করতে হবে। তার মানে এইটাই হবে কি কি প্রিমিয়াম ফর গুডউইল। এবার কথাটা হচ্ছে যে 3,500 টাকা যে নিয়ে এলো বা নাই নিয়ে আসলো, যাই হোক, এই যে 3,500 টাকা সেটা পাবে কে? সেটা পাবে স্যাক্রিফাইসিং পার্টনার, কখনোই আমরা বলবো না ওল্ড পার্টনার্স। তাহলে এবার আমাদের কি দেখতে হবে? স্যাক্রিফাইসিং রেশিওটা আমায় বার করতে হবে। ঠিক আছে, আর এই যে স্যাক রেশিও আমরা বার করি সেটা কীভাবে বার করি? ওল্ড পিএসআর মাইনাস নিউ পিএসআর। ঠিক আছে, তাহলে এবার কি করব? এর কত? এর ছিল 5, না 2 ভাগ, সরি 3 ভাগের 2 ভাগ, তার মধ্যে থেকে এখন আসছে 6 ভাগের 3 ভাগ। তাহলে এখান থেকে কত বেরিয়ে আসছে দেখ, 6, 4 মাইনাস 3, তার মানে 1/6 পজিটিভলি যেহেতু বেড়েছে তার মানে স্যাক্রিফাইস করলো। বুঝতে পারলি? আর এখান থেকে বি এরটা দেখি, বি পেত 1/3, আর এখন পাচ্ছে 2/6, তার মানে কাটাকুটি করলে এখনও স্টিল 1/3ই পাচ্ছে, তার মানে এই কিছু স্যাক্রিফাইসই করছে না। আর এখান থেকে সি পাচ্ছে কত? 1/6। ঠিক আছে, তার মানে সি যে 1/6টা পাচ্ছে সেটা কে দিয়েছে? এ দিয়েছে। তাহলে আজকে সি যেই টাকাটা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে আনার কথা, তাহলে সেই টাকাটা পুরো কে পাবে? এ পাবে। এই কারণেই তাহলে জার্নাল কি, যদি ক্যাশ আনে, আমি এখানেই করে দিচ্ছি, যদি ক্যাশ আনে সি, তাহলে কি আসবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, যেটা হবে তোর 3500
তারপর এইটার পর বি এর জার্নালটা আমরা পরের পেজে দেখছি। বি কি আসবে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, তার মানে 3500 প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে যেটা আনা হয়েছে সেটা আলটিমেটলি কে পেয়ে গেল, এ পেয়ে গেল। এটা তখনই করব যখন নাকি সি অর্থাৎ নিউ পার্টনার যখন টাকা নিয়ে আসবে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ। আর যদি টাকা না নিয়ে আসে তাহলে কি এ ছেড়ে দেবে এই স্যাক্রিফাইসের জন্য? কখনোই না, তখন ও বলবে তুমি তোমার ক্যাপিটালের থেকে আমার টাকাটা পে করে দাও। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, একটাই জার্নাল আসবে যে সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 3500। এবার একটা জিনিস ম্যাচ করিয়ে দেখ, এই জার্নালটাই তো আমরা রেজ রাইট অফের যেটা নেট ইম্প্যাক্ট পড়ছে এইটাই তো ছিল। তার মানে আমরা ট্রিটমেন্ট অফ গুডউইলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টস করি বা সিঙ্গেল জার্নালের মাধ্যমে করি বা রেজ রাইট অফ করি, আলটিমেট ইম্প্যাক্ট সেমই থেকে যায়। বুঝতে পেরেছিস? এইখানে একটু কম্পিউটেশনসটা বেশি হয় আর রেজ রাইট অফটা খুবই ইজি। এই জন্য কিছু না বলা থাকলে আমরা রেজ রাইট অফের মাধ্যমে গুডউইলটাকে ট্রিটমেন্টটা করব। ঠিক আছে?